আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে দ্বিতীয়বারের মতো আমি আবার জাবেদা নিয়ে আসলাম। জাবেদার কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। তো আজকের এই ক্লাসটা দেখার আগে তোমরা অবশ্যই আমার এই জাবেদার পাঠের প্রথম অংশটুকু বা প্রথম ভিডিওটুকু তোমরা দেখে নেবে, কারণ ওই ভিডিওটা দেখলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ইজি হবে। কারণ ওই ভিডিওতে আমি বেসিক কিছু আলোচনা করেছিলাম যে বেসিকের ভিত্তিতে আমাদেরকে জাবেদা শিখতে হবে। ঠিক আছে, আজকে চলো আর আলোচনা না করে আমরা সরাসরি জাবেদা চলে যাই। এখানে দেখো, এখানে প্রথমে একটি কথা লেখা আছে, ব্যাংকে নগদ অর্থ জমা দেওয়া হলো। আচ্ছা, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা এন্ট্রিতে কমপক্ষে দুটি করে পক্ষ আছে। এট ফার্স্ট আমাকে দুটি পক্ষ নির্ণয় করতে হবে। এখানে বলা আছে কি নগদ অর্থ ব্যাংকে জমা দান। তো এখানে ব্যাংকে জমা দেয়া হলো, তার মানে কি হলো? ব্যাংকে টাকা বাড়লো। যেমন একটু গুছিয়ে বলি যে ধরো আমার ব্যবসায়ে ক্যাশে 5,000 টাকা ছিল। কত টাকা ছিল? 5,000 টাকা ছিল। এইখান থেকে আমি 2,000 টাকা নিয়ে ব্যাংকে জমা করলাম। তাহলে কি হলো? আমার নগদ যে ব্যবসায় ক্যাশ বাক্স বা নগদ টাকা বা নগদ তহবিল, সেই নগদ তহবিল কি হলো? 2,000 টাকা কমে গেল। আর এই 2,000 টাকা ব্যাংকে কি হয়ে গেল? জমা হয়ে গেল। এখন আমরা এই যে নগদ টাকা কমলো, আমরা এই নগদকেও কি বলি? সম্পদ। আমরা নগদকে কি বলি? সম্পদ। আবার ব্যাংকে কি বলি? সম্পদ। এখন এই নগদকে কেন সম্পদ বলা হয়, ব্যাংকে কেন সম্পদ বলা হয়, একটু আইডিয়া দিয়ে নিই। মনে রাখবা যে ব্যবসায়ে যা কিছু ব্যবহার করা হয় তাই সম্পদ। তাহলে দেখো, নগদ টাকা ছাড়া ব্যবসা একদিন চলবে না। নগদ টাকা প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। তাহলে নগদ টাকা কি? সম্পদ। আর ব্যাংকে জমা দিছি, ব্যাংকে জমা দেওয়া মানে কি? কার টাকা? ব্যবসায়ের টাকা। কার নিকট আছে? ব্যাংকের নিকট আছে, যা ব্যাংক থেকে ব্যবসা উঠে এনে ব্যবহার করতে পারবে। তাহলে এখানে কি ব্যাংক নগদ, সম্পদ, নগদ সম্পদ। এখন ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংক নামক সম্পদটি বৃদ্ধি পাইছে এবং নগদ অর্থ কি? হ্রাস পাইছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। সেহেতু আমরা এখানে যেহেতু তারিখ দিনে আমরা এখানে 1 তারিখ দিয়ে রাখলাম, যেহেতু আমরা তারিখে দিইনি, 1 2 3 সিরিয়াল নাম্বার দিয়েছি, তারিখে করে আমরা কি 1 দিয়ে দিলাম। নগদ অর্থ ব্যাংকে জমা দেন মানে কি? ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে বৃদ্ধি পাওয়া মানে কি? সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর সম্পদ বৃদ্ধি পেলে কি? ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর আমি কি জমা দিয়েছি? নগদ টাকা। তাহলে নগদ টাকা কি? হ্রাস পেয়েছে। তাহলে কি নগদান হিসাব কি? ক্রেডিট। এখানে ব্যাখ্যা লিখবো, যেহেতু কি নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে আমরা প্রথম এন্ট্রিটা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দ্বিতীয় এন্ট্রিতে চলে যাব। এখানে কি বলেছে যে সাদ এর নিকট থেকে পাওয়া গেল 2,000 টাকা। আচ্ছা, পাওয়া গেল মানে কি? আমি নগদ টাকা পেয়েছি। নগদ টাকাকে আমি কি বলি? সম্পদ বলি। আর আমার জাবেদা করার সূত্র কি? আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, সম্পদ ব্যয় এই দুটি বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আচ্ছা, যখন আমি সাদের নিকট থেকে টাকা পাইলাম, তখন আমার কি? নগদ টাকা বৃদ্ধি পাইছে। নগদ টাকা সম্পদ বলি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তার আমরা 2 নম্বর দিয়ে এখানে কি লিখবো? নগদান হিসাব ডেবিট। আর আমি কার নিকট থেকে পেলাম? সাদের নিকট থেকে। তাহলে সাদ কি আমাকে এমনি টাকা দিবে? না, আমি সাদের নিকট টাকা পাইতাম। আর ব্যবসায় যার নিকট টাকা পায়, যা ফেরত আনতে পারবে, তাকে বলা হয় কি? প্রাপ্য হিসাব। তাকে কি বলা হয়? প্রাপ্য হিসাব। তাহলে নিশ্চয় ছাদ কি ছিল? প্রাপ্য হিসাব। তাহলে যখন ছাদের নিকট থেকে আদায় করা হলো, তখন প্রাপ্য হিসাব কি হলো? হ্রাস পেল। আর প্রাপ্য হিসাব সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে কি? ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা? 2,000 টাকা। তাহলে আমরা এখানে ব্যাখ্যা কি দিব? মিস্টার সাদের নিকট থেকে নগদ অর্থ পাওয়া গেল। 3 নম্বরে কি আছে? চেকে পণ্য ক্রয়। আচ্ছা, চেকে পণ্য ক্রয়। এখন আমরা পণ্যটা চেকে করি আর নগদে ক্রয়টা চেকে করি, নগদে করি, সেটা বড় কথা না। প্রথম কথা হচ্ছে যে আমি পণ্য ক্রয় করেছি। আর আমরা পণ্য ক্রয়কে কি বলি? ব্যয় বলি। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি? ডেবিট। তাহলে ক্রয় হিসাব কি? ডেবিট। এখন আরেকটু ক্লিয়ারলি বলি, যে খাতে ঘন ঘন টাকা চলে যাবে সেটাকে আমরা বলি মূলহস্তীয় ব্যয়। তাহলে দেখো, যখন একজন ব্যবসায়ী ব্যবসা করে, তখন সে কি করে? ঘন ঘন পণ্য ক্রয় করে। যেমন আজকে পণ্য ক্রয় করে নিয়ে আসছে, বিক্রি করা শেষ, আবার ক্রয় করবে, আবার শেষ, আবার বিক্রি করবে। এইভাবে কি ঘন ঘন ক্রয় করবে। তাহলে ঘন ঘন ক্রয় করলে ওই খাতে কি? ঘন ঘন টাকা যাবে। আর যে খাতে ঘন ঘন টাকা যায় সেটা কি? মূলজাতীয় ব্যয়। আর ব্যয় বৃদ্ধি পেলে কি?
ডেবিট। এখানে আমরা কি লিখবো 3 নম্বরে ক্রয় হিসাব ক্রেডিট। এখন দেখো চেকে ক্রয় করা মানে কি, আমি তো নগদ টাকা দেই নাই, তাই না, দিয়েছি কি চেক। ধরো আমি মিস্টার রহিমের কাছ থেকে চেকে পণ্য ক্রয় করলাম, আমি যদি মিস্টার রহিমকে চেক প্রদান করি, তো মিস্টার রহিম কি চেক নিয়ে বসে থাকবে না, সে কি করবে, ব্যাংকে যাবে। কার ব্যাংকে যাবে, আমার, কারণ আমি চেকটা দিয়েছি। সে আমার ব্যাংক থেকে কি করবে, উঠায় নিবে। ব্যাংকে যদি উঠায় নেয়, ব্যাংকে থেকে কমে গেল। আর ব্যাংক কমে যাওয়া মানে কি, সম্পদ কমে গেছে। আর সম্পদ কমে যাওয়া মানে কি, ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখবো, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা, 3000 টাকা। আরেকটা কথা মাথায় রাখবা, যে পণ্য, চেক, মাল, এগুলো নামে কোনো হিসাব লেখা হয় না। তো এখানে চেক নামে কোনো হিসাব লেখা হবে না। চেকের সাথে কার সম্পর্ক, ব্যাংকে। তাই আমরা এখানে ব্যাংক হিসাব লিখেছি। ব্যাখ্যা কি লিখবো, যেহেতু চেক দ্বারা পণ্য বিক্রয়। 4 নম্বরে কি আছে, ব্যাংক চেকে পণ্য বিক্রয়। চেকে পণ্য বিক্রয়, আচ্ছা বিক্রয় করেছি, বিক্রয় করলে কি হয়, আয় হয়। এখন আমরা আয় কাকে বলবো, এটা তো মনে রাখবা, ব্যবসা যে উদ্দেশ্যে শুরু করছে সেই কাজটা হলে তার আয় হয়। এক ব্যক্তি যদি পণ্য বিক্রি করে, যে সে পণ্য ক্রয় বিক্রিকারী প্রতিষ্ঠান হয়, ধরো সে 1 লক্ষ টাকা পণ্য ক্রয় করে রাখলো, সে 1 টাকা পণ্য বিক্রি করে নেই, তাহলে তার কোনো টাকা পয়সা আসবে না। যখন সে বিক্রি করবে তখন তার ব্যবসায় টাকা আসবে। আর এই ব্যক্তি পণ্য বিক্রি করে তার ব্যবসা আয় করবে, সে এই উদ্দেশ্যে কি ব্যবসা শুরু করছে। তার মানে কি, আমার এখানে বিক্রয়টা কি আয়, আর আয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট। আর এখন দেখো, তাহলে বিক্রয় ক্রেডিট, আমাকে আগে কি লিখতে হবে, ডেবিট লিখতে হবে। ডেবিট কি হবে, চেক দ্বারা যেহেতু পণ্য বিক্রি করেছি, তার মানে চেক দিয়েছি, চেক পেয়েছি, চেকটা না কি আমার ব্যাংকে জমা হবে। চেকটা কি হবে, ব্যাংকে জমা হবে। চেক যদি ব্যাংকে জমা হয়, তাহলে ব্যাংকটাকে কি বেড়ে যাবে। আর ব্যাংক কি সম্পদ, সম্পদ বাড়লে কি ডেবিট। আমরা এখানে কি লিখবো, ব্যাংক হিসাব ডেবিট, এবং কি বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা, 3000 টাকা। আমি ব্যাখ্যাগুলো লিখলাম না, তোমরা ব্যাখ্যাগুলো লিখে নিও। ব্যাখ্যা কি লিখবে এখানে, যেহেতু চেক দ্বারা পণ্য বিক্রয় করা হলো। আবারও বলি, ব্যাখ্যা কি লিখবা, যেহেতু চেক দ্বারা পণ্য বিক্রয় করা হলো। আচ্ছা, তারপরে এন্ট্রি কি আছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 500 টাকা। এখন ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ বলতে আসলে কি বুঝি, আগে এটা বুঝতে হবে। এখন দেখো, ধরো ব্যবসায়ে 5 লক্ষ টাকা অলসভাবে পড়ে আছে, এখন সেই টাকা ব্যবসায় রাখা রিস্ক। যখন তখন এটা চুরি হতে পারে বা ডাকাতি পারে, বা বিভিন্ন কারণে এই টাকাটা ব্যাংকে জমা রাখা হয়েছে। এখন আমার টাকা ব্যাংকে জমা আছে মানে কি, এই ব্যাংক এই টাকা খাটাবে বা ব্যবহার করবে। ব্যবহার করে আমাকে কিছু সুদ দিল, আমাকে কিছু ব্যাংকে দিল, ওই জমাকৃত টাকার উপর কিছু সুদ দিল। এই সুদটা কিন্তু আমার বাসায় বা ব্যবসায় না দেওয়া যাবে না, এটা কোথায় জমা হবে, ব্যাংকে জমা হবে। ধরো আমি ব্যাংকে 5000 টাকা জমা রেখেছিলাম, এই 5000 টাকার উপর ভিত্তি করে ব্যাংক আমাকে 500 টাকা সুদ দিছে। কত টাকা সুদ দিয়েছে, 500 টাকা। তাহলে এই 500 সুদটা কোথায় হবে, এই 5000 সাথে ব্যাংকে যুক্ত হয়ে যাবে। তাহলে ব্যাংকে আগে ছিল কত টাকা, 500, 5000, এখন কত হলো 500। তাহলে আমার ব্যাংকে মোট টাকা হলো 5500। তাহলে এখন ব্যাংকে টাকা বৃদ্ধির পরিমাণ কত, 500। তাহলে যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, আর আমরা জানি ব্যাংকে ব্যাংকে আমরা সম্পদ বলি, আর সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি ডেবিট। তাহলে এখানে কি হবে, 5 তারিখ ব্যাংক হিসাব ডেবিট। আমি আবারও বলি, যেহেতু ব্যাংকে টাকা জমা দিয়েছে, এই জমা টাকার উপরে ব্যাংক আমাকে সুদ দিছে, এইটাটা কি ব্যাংকে জমা হয়েছে, তার মানে কি ব্যাংকে টাকা কি বৃদ্ধি পাইছে। আর ব্যাংকে বৃদ্ধি পাওয়া মানে কি, আমার সম্পদ বাড়ছে, আর সম্পদ বাড়লে কি ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। এখন দেখো, ব্যাংক আমাকে সুদ দিছে, এটা আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, অবশ্যই আমার লাভ হয়েছে। তো আমরা জানি আয় বা লাভ বাড়লে কি ক্রেডিট। আমরা এখানে কি লিখবো, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে আবার বলি, ব্যাংকে জমাকৃত টাকার উপর যদি ব্যাংক আমাদেরকে সুদ দেয়, সেই সুদের টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা থাকবে। আর ব্যাংকের অ্যাকাউন্টে জমা থাকার কারণে ব্যাংকের টাকা বেড়ে গেছে। আর ব্যাংকে আমরা সম্পদ বলি, সম্পদ বাড়লে কি ডেবিট। আর যদি সুদ দিছে, সুদটা অবশ্যই আমার জন্য লাভ বা আয়, তাই আয় বা লাভ বাড়লে কি ক্রেডিট। কত টাকা, 500 টাকা।
আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এখানে ব্যাখ্যা দেবা যেহেতু ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো। শেষ। এখন আমরা আসবো নেক্সট এন্ট্রি নিয়ে আসবো। নেক্সট এন্ট্রি এখানে কি আছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। আচ্ছা, এখন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জটা মানে কি? আমরা একটু আগে কি বললাম যে আমার জমা টাকার উপরে ব্যাংক সুদ দিছে, আর এখন বলবো আমার যে টাকা ব্যাংকে জমা আছে, ব্যাংকে এমনি টাকা জমা রাখবে? ব্যাংকে লাভ ছাড়া? না, লাভ ছাড়া রাখবে না। সেই জন্য ধরো আমার ব্যাংকে 5,000 টাকা ছিল, ব্যাংক আমার টাকা রাখার জন্য ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে নিছে। আমার দেখো ব্যাংকে ছিল কত টাকা, 500 টাকা ছিল, কাটা নিচ্ছে কত, 50 টাকা ধরো কাটা নিচ্ছে। তাহলে এখন সরি 5,000 থেকে 500 টাকা যদি কাটা নেয়, তাহলে এখন আমার ব্যাংকে কি 5,000 টাকা আছে? না, 4500 টাকা আছে। তার মানে ব্যাংকে আমার কি 500 টাকা কমে গেল। ব্যাংকে 500 টাকা কমে গেল মানে কি সম্পদ কমে গেছে। আর সম্পদ কমলে কি ক্রেডিট। এখন দেখো এই যে চার্জ যে কাটা নিচ্ছে, এটা অবশ্যই আমার জন্য কি ব্যয়, আমার জন্য লাভ হওয়ার কোনো কথা না, কারণ আমার টাকাতে ব্যাংক চার্জ কাটা নিচ্ছে। আর চার্জ কাটা নেওয়া মানে কি আমার জন্য ব্যয়। আর আমরা সূত্র জানি ব্যয় বাড়লে ডেবিট আর সম্পদ কমলো ক্রেডিট। তাহলে এখানে ব্যাংক চার্জ নামক আমার ব্যয়টি বৃদ্ধি পাইছে, আর ব্যাংকে টাকা কমছে, তাই ব্যাংক হিসাব কি ক্রেডিট। তাহলে আমরা ব্যাখ্যাটা এইভাবে লিখতে পারি যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট কত টাকা, 300 টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট 300 টাকা। আমরা ব্যাখ্যা লিখবো যেহেতু ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করা হলো বা ধার্য করা হলো, যেভাবে লিখে হবে ইনশাল্লাহ। তারপর কি আমার এখানে বিনিয়োগ করা হলো। আচ্ছা, বিনিয়োগ করা হলো, তার আগে আমরা বুঝে নিই আসলে বিনিয়োগ জিনিসটা কি। এখন বিনিয়োগ হচ্ছে, ধরো মিস্টার এক্স তার ব্যবসা করতে 10 লক্ষ টাকা প্রয়োজন, সেই ব্যক্তি 20 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে তার 10 লক্ষ টাকা ব্যবসা কাজে লাগতেছে, আর বাকি 10 লক্ষ টাকা কি অলসভাবে পড়ে আছে। অপরদিকে মিস্টার ওয়াই এর ব্যবসায় টাকা পয়সা নাই, তখন মিস্টার ওয়াই মিস্টার এক্স কে অফার করলো যে ভাই আপনি 10 লক্ষ টাকা যে আমাকে দেন, আমার ব্যবসায় আমি পুঁজি বা মূলধন পাবো। তখন এক্স ওয়াই কে বললো আমি কেন আপনাকে আমার টাকাটা দিব। তখন ওয়াই তাকে বললো হ্যাঁ আপনি যদি টাকা দেন আমি মাসে মাসে আপনাকে কি দেবো, সুদ দিব। তখন এক্স চিন্তা করলো যে আমার এই টাকা তো ব্যবসায় এমনি এমনি রাখার কোনো লাভ নাই, আমি ওকে দিয়ে দিই। তার মানে এক্স কি করলো, লাভের আশায় তার অলস টাকা ওয়াই কে দিয়ে রাখলো। এই যে এক্স লাভের আশায় ওয়াই কে দিল, এটি নামে কি বিনিয়োগ। তাহলে মাথায় রাখতে হবে ব্যবসায়ের অলস টাকা লাভের আশায় অন্য কাউকে দিয়ে রাখা নামে কি বিনিয়োগ। আচ্ছা, এখন একটু চিন্তা করো, এক্স কি ওয়াই কি একবার টাকাটা দিয়ে দিয়েছে? না, একবারে দেয়নি। যখন এক্স এর প্রয়োজন হবে তখন সে কি করবে, ওয়াই এর কাছ থেকে আবার নিয়ে নিবে। আর এটা তো মাথায় রাখবা, ব্যবসায়ের টাকা পয়সা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থাকে, যদি সে ব্যবসা ফিরে তো আনতে পারে এবং আনবে, তাহলে সেটাকে আমরা কি বলি, সম্পদ। তো বিনিয়োগটা কি সম্পদ। আমি একটা এর সাথে একটা জেড ধরে বলি, দেখো ব্যাংকে টাকা জমা রাখা হয়, ব্যাংকে কি টাকা ব্যবসা একবার দিয়ে দেয়? না, তখন যখন ব্যবসায়ের প্রয়োজন তখন সে কি ব্যাংকে উঠায় নিয়ে আসে। এইখানেও কি দাঁড়ালো, টাকাটা ব্যবসায় রাখছে কোথায়, ব্যাংকে, আর ব্যবসায়ের টাকা ব্যাংকে রাখছে, তখন ইচ্ছা তখন ফেরত আনতে পারবে। তাহলে আমরা মাথায় রাখবো এটা, শর্টকাটে যদি বলি ব্যবসায়ের টাকা অন্য কারো নিকট আছে যা ফেরত আনতে পারবে, সেটা আমার জন্য কি সম্পদ। আর প্রত্যেকটা সম্পদের কি আলাদা আলাদা নাম আছে, যদি কাউকে আমরা লাভের আশা দিয়ে থাকি সেটা হচ্ছে কি বিনিয়োগ। আর বিনিয়োগটা কি সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট। তাহলে বিনিয়োগ করা হলো মানে কি আমার বিনিয়োগ নামক সম্পদটা বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট। তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট। আচ্ছা, আমি কি বিনিয়োগ করলাম, নগদ টাকা। দেখো টাকা ছিল কত, 20 লাখ টাকা ছিল ব্যবসায়ে, এখান থেকে 10 লাখ টাকা কি করলো, বিনিয়োগ করলো। তাহলে কি ব্যবসায় 10 লাখ টাকা কি নগদ টাকা চলে গেল, নগদ টাকা কি ব্যবসায় কমে গেছে। আর নগদ আমরা কি বলি, সম্পদ বলি। আর সম্পদ কমলে কি ক্রেডিট। আমরা এখানে কি লিখবো, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা,
5,000 টাকা। আশা করি বিষয়টা বোঝা গিয়েছে। এখন দেখো তারপর কি আছে, বিনিয়োগের সুদ পাওয়া গেল। ওই যে একটু আগে বললাম লাভের আশায় অলস টাকা অন্য কাউকে দিয়ে রাখার নামে কি বিনিয়োগ। তাহলে এই যে আমরা বিনিয়োগ করেছিলাম সেটার উপরে কি 1,000 টাকা সুদ পাইছি। আর যে সুদটা যে পাইছি আমার জন্য কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? প্রশ্ন করে দেখো তো। সুদ পাওয়াটা কি? অবশ্যই আমার কি হয়েছে? আয় হয়েছে। আর আয় বাড়লে কি ক্রেডিট। আর সুদটা আমি কি পেয়েছি? নগদ টাকা। সুদ হিসেবে কি পাইছি? সুদ হিসাবে আমি নগদ টাকা পাইছি। আর নগদ টাকা কি আমি কি বলি? সম্পদ বলি। আর সম্পদ বৃদ্ধি পেলে কি ডেবিট। তাহলে আমার এখানে নগদ নামক সম্পদটা বৃদ্ধি পেয়েছে, তাই আমরা এখানে লিখবো নগদ হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট। বাট কি পেয়েছি? বিনিয়োগের সুদ পেয়েছি। বিনিয়োগ সুদ হিসাব কি হবে? ক্রেডিট। আমরা ব্যাখ্যা কি লিখবো? যেহেতু নগদে বিনিয়োগের সুদ পাওয়া গেল অথবা শুধু বিনিয়োগের সুদ পাওয়া গেল লিখলেও হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।